তার সব তৈরি হয়েছে সাহেবের বাপের কারণে, মানে আমাদের বড় সাহেব। যত নষ্টের মূল উনি। রিতা ভ্রুকুচকে বলে, কেন? উনি কি করবেন? উনি আমাদের ম্যাডাম রে মারছেন। মেহুল আর রিতা দুজনেই চমকে যায়। রিতা বলে ওঠে, ম্যাডাম মানে সাদরাজের মা? হ, ওনারে বড় সাহেব মারছে। আর দোষ দিছে সব রাব্বির খানের উপর। রাব্বির খানের জন্য জেলও খাটছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ওনারা পরে সাইরা দেওয়া হয়েছে। কিন্তু সাদরাজ আহমেদ বাপের কথারই বিশ্বাস করছেন। বাপে যা কইছেন তা। বাপের এই মিছা কথারে বিশ্বাস কইরা উনি ওনার এত বছরের বন্ধুরে শত্রু বানাইছেন। রাব্বির খান অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারে বুঝাইতে পারেন না। পরে ওনারাও মনে খুব কষ্ট লাগে যে ওনার একটা মাত্র প্রাণপ্রিয় বন্ধু কোনো প্রমাণ ছাড়াই ওনার উপর আঙুল তুলছে। সেই কষ্টে উনিও দূরে সইরা গেছেন। পরে উনি রাজনীতিতে আইয়েন, এই দিকে বড় সাহেবও তার পোলার রাজনীতিতে আনে। পরে দুজনের মধ্যে আরও প্যাচ লাগাই দেন, আর এই প্যাচেই দুজনের সম্পর্কের আজ এই অবস্থা। মূলত এই সব কিছু করেছেন আমাদের বড় সাহেব। উনি সাদরাজের কানে বিষ ঢালতে ঢালতে ওনারে আজ এত খারাপ বানাইছেন। নাইলে আমরার এই সাহেব তো ছিল আমাদের ম্যাডামের মতো ভালো মানুষ। এই লোকটাই তারে খারাপ বানাইছে। মেহুল তখন জিজ্ঞেস করে, কিন্তু এত কথা আপনি কি করে জানলেন? আমি এই বাড়িতে আছি আজ থেকে 30 বছর। এই বাড়ির সব খবর আমি রাখি। এই বাড়ির মানুষগুলারে আমি আমার নিজের মানুষ ভাবি। ম্যাডামরে যে বড় সাহেব মারছে, এইটার সাহেব কাউরে ফোনে কইতাছিল, আমি তখনই শুনেছি। আর উনি কেমনে কেমনে রাব্বির খানের ফাঁসাইছে সব আমি শুনেছি, আর আমি সব জানি। রিতা বলল, তাহলে তখন আপনি পুলিশের কাছে কেন কিছু বলেননি? ও মা গো, পুলিশ! আমি পুলিশের কাছে কইলে হেরা আমারই বাসায় রাখতো। তাই বলে আপনি একজন নিরপরাধকে শাস্তি পেতে দেখলেন? খালা হেসে বললেন, নিজের জান সবার প্রিয়, আমি কেন মরতে যামু কেন? খালার কিছু বলার আগে বাড়ির ল্যান্ডলাইনে ফোন আসে। খালা তখন ভয়ে পেয়েই যায়। রিতার দিকে চেয়ে বলে, এই ফোনে তো খালি সাহেবই কল করেন। সাহেব কি তাহলে বুঝা গেছেন? রিতার মেহুলও দুশ্চিন্তায় পড়ে। রিতা বলে, খালা, আপনি ভয় না পেয়ে কলটা রিসিভ করুন, দেখুন কি বলে। খালা ভয়ে ভয়ে ফোনটা তুলে কানে লাগায়। উপাস থেকে সাদরাজ তখন জিজ্ঞেস করে, খালা, আমাদের বাসায় কেউ কি এসেছে? খালা ভয়ে ভয়ে রিতার মিহুলের দিকে তাকায়। কি বলবে বুঝতে পারছে না। মিথ্যে বলার পর ধরা পড়লে আরও বিপদ। এইদিকে সত্য বলার উপায় নেই। সাদরাজ আবার জিজ্ঞেস করে, কি ব্যাপার খালা, কিছু বলছো না কেন? আমি ক্যামেরাতে দেখেছি, কিন্তু কে এসেছে? আসলে সাহেব, একটা নতুন মহিলারে আমি খবর দিছিলাম। ওই যে আমাদের ম্যাডাম বাসায় একা একা থাহেন, এখন তো আপনিও নাই। তাই ভাবছি এই মহিলা আইলে আমাদের ম্যাডাম রে একটু সঙ্গ দিতে পারবো। আমি ওরে আনছি আমাদের গ্রামের। সাদরাজ বলল, খালা, যাকে তুমি এনেছো তাকে চলে যেতে বলো। আমার অবর্তমানে আমাকে না জানিয়ে তুমি বাইরের মানুষ কি করে আনলে? ওনাকে এক্ষুনি যেতে বলো। আমি যেন বাসায় এসে কাউকে না দেখি। মাফ করবেন সাহেব, আমি এক্ষুনি ওরে বাইর কইরা দিতাছি। ঠিক আছে, রাখছি। সাদরাজ ফোন রাখার পর খালা মিহুলকে তাড়া দিয়ে বলল, খালা, আপনি এক্ষুনি যান। সাহেব আপনারে দেখছে, সাহেব আইতাছে। আপনারে আইসা দেইখা ফেললে কেলেঙ্কারি হইব, তাড়াতাড়ি বাইর হন খালা। মিহুল বলল। আচ্ছা, চলে যাচ্ছি। সে তখন তার ব্যাগ থেকে একটা ছোট বাটন ফোন বের করে রিতার হাতে দেয়। তাকে বলে, এই ফোনটা লুকিয়ে রাখিস, আর প্রয়োজন মতো কল দিস আমাকে। এখন আমি যাই, আবার অনেক লেট হয়ে গিয়েছে। আচ্ছা, সাবধানে যাস দোস্ত।
ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। কোনো অসুবিধা হলে কল দিয়ে জানাবি। সিমও আছে, চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। রিতাকে বিদায় জানিয়ে মেহুল ছুটল। গেট পেরিয়ে তার গাড়ির কাছে গেল। গাড়িতে বসে ড্রাইভারকে বলল তাড়াতাড়ি বাড়ি যেতে। বাসায় পৌঁছে ড্রয়িং রুমে রাবিরকে দেখে মেহুল থমকে দাঁড়ায়। রাবির মেহুলকে দেখে জিজ্ঞেস করে, কোথায় ছিলেন মেহুল? আপনার ফোনও এতক্ষণ বন্ধ ছিল, আর ড্রাইভারকে কল দিচ্ছিলাম, সেও তো কল রিসিভ করেনি। মেহুল মনে মনে কথা সাজালো কি বলবে। পরে সে হেসে রাবিরের দিকে এগিয়ে যায়। রাবিরের গলা জড়িয়ে ধরে বলে, বাবা, নেতা সাহেব দেখছি তার বউয়ের দুশ্চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠেছে। তা তো হতেই হবে, সামনে নির্বাচন। আমার শত্রুরা এখন আরো বেশি জেগে উঠবে। আমাকে হারাতে ওরা যে কোনো কিছু করতে পারে, তাই আপনাকে এখন আরো বেশি সাবধানে থাকতে হবে। একদম একা কোথাও যাবেন না, আর প্রয়োজন পড়লেই আমাকে কল দিবেন, বুঝছেন? জি নেতা সাহেব, বুঝেছি। আর আজকে এত লেট হয়েছে কেন? ড্রাইভার কি ঠিক টাইমে যায়নি? না, আসলে আমার আজকে এক্সট্রা ক্লাস ছিল, তাই একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হন গিয়ে। আপনি রুমে যাবেন না? হ্যাঁ আপনি যান, আমি আসছি। মেহুল রুমের দিকে যায়। রাবির তখন একবার ভাবে ড্রাইভারের কাছে যাবে। পরক্ষণেই তার মনে পড়ে সে কি মেহুলকে সন্দেহ করছে। না না, এটা ঠিক না। সে অবশ্যই মেহুলকে অনেক বিশ্বাস করে। সে কোনোভাবেই ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করতে পারে না, তাতে তো মেহুলকে অসম্মান করা হবে। মেহুল গোসল সেরে বেরিয়ে রাবিরকে দেখে ফোনে কথা বলছে। সে চুল মুছে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। রাবির তখন কল কেটে ভেতরে আসে। মেহুল গায়ে তখন লোশন মাখছিল। রাবির মেহুলের দিকে চেয়ে দু কদম এগোতে আবার ফোন বাজে তার। সে বিরক্ত হয়ে কল রিসিভ করে। কথা শেষ করে মেহুলের পেছনে এসে দাঁড়ায় সে। মেহুলের ভেজা চুলে মুখ ডুবিয়ে বলে, আজকাল আপনাকে একটু সময় দিতে পারছি না, তাই না? মেহুল রাবিরের দিকে ঘুরে তাকায়, চোখ মুখ কুঁচকে বলে, জি, আজকাল আপনি আমাকে একদমই সময় দিচ্ছেন না। এত ব্যস্ত কেন আপনি? সামনে নির্বাচন, ব্যস্ততা তো থাকবেই। আচ্ছা, এবার যদি আপনি হেরে যান? রাবির তখন মেহুলের কোমর জড়িয়ে তাকে কাছে টেনে আনে। নরম গলায় জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় হেরে যাব? না, বলছি আর কি, সব সময়ই তো জিতেন। যদি এবার হেরে যান তাহলে মানুষ বলবে বউয়ের কারণে হেরেছেন। কারণ সবাই তখন ভাববে বউটা বুঝি অলক্ষী, না হলে সে আসার পরেই জামাইটা কেন হারলো। ব্যাপারটা ভীষণ হাস্যকর মেহুল। আবার হার জিতের সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক আছে, ওইসব আপনি বুঝবেন না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে তুমি করে কেন সম্বোধন করেন না, আপনি করে কেন বলেন? আপনিও তো আপনি করে বলেন। সেটা আপনি আমার বড় তাই। হ্যাঁ, তাহলে আপনিও আমার চেয়ে বড়, তাই? মেহুল ভ্রু কুঁচকে বলল, আমি কি করে আপনি থেকে বড় হলাম? সম্মানের ক্ষেত্রে আপনি আমার থেকেও বড়। আমি আপনাকে নিজের থেকেও বেশি সম্মান করি বলেই আপনাকে আপনি বলে সম্বোধন করি। আপনার কি পছন্দ না? না, পছন্দ। আসলে সেদিন একটা আন্টি বলছিল। ওই সব আন্টির কথা বাদ দিন। আপনি যেটাতে অভ্যস্ত, আমার কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। মেহুল কিছুক্ষণ রাবিরের দিকে চেয়ে থাকে। রাবির ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি দেখছেন? আপনি কত ভালো, আমার কত ভাগ্য যে আমি আপনাকে পেয়েছি। যদি এমন ভাগ্য রিতারও হতো। আল্লাহ ভালো মানুষের সাথে খারাপ কিছু হতে দিবেন না মেহুল। আল্লাহ তো আছেন, উনি সব ঠিক করে দিবেন। মেহুল তখন বলল, একটা কথা বলবো? বলুন। রাগ করবেন না তো? না, বলুন। আপনার আর সাদরাজ আহমেদের সম্পর্কটা আবার ঠিক হয়ে গেলে ভালো হতো না? কেন সম্ভব না? জানি না, তবে এইটুকু জানি এটা আর সম্ভব না। চাইলে সব সম্ভব। রাবির মেহুলকে ছেড়ে দাঁড়ায়। আর ঘড়ির দিকে চেয়ে বলল, 4টা বাজে, চলুন খেতে হবে। মেহুল রাবিরের পেছন পেছন ডাইনিং রুমে যায়। সেখানে খালা সব বেড়ে রেখেছেন। রাবির একটা চেয়ার টেনে বসলো। খালাকে জিজ্ঞেস করলো, মা কি ঘুমাচ্ছেন? জি খালা, খেয়ে দিয়ে ঘুমায় পড়েছেন। আচ্ছা। মেহুল ধীরে ধীরে খাচ্ছে। মনের ভেতরে কথার প্যাঁচ চলছে তার।
কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। এত কথা মনে চেপে রাখলে খাবার কি আর গলা দিয়ে নামে? নামে না। তাই সেও খেতে পারছে না। রাবির খেয়াল করে ব্যাপারটা। মেহুলের দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার মেহুল, আপনি খেতে পারছেন না? না, খাচ্ছি তো। কই, প্লেটের খাবার তো নড়ছে না। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? না না, আমি একদম ঠিক আছি। আসলে অস্বস্তি লাগছিল। কেন, কিছু হয়েছে? কোনো সমস্যা? ভার্সিটিতে কোনো প্রবলেম হয়েছে? না। তাহলে? মেহুল ইতস্তত স্বরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি বিকেলে বাসায় থাকবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, থাকবো। এখন খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষ করে মেহুল আর রাবির তাদের রুমে যায়। রাবির ফ্রেশ হয়ে এসে দেখে মেহুল বিছানায় বসে বসে হাত কচলাচ্ছে। রাবির খেয়াল করেছে মেহুল যখন কোনো ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে তখন সে এমন করে। সে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুলের দু হাতের উপর হাত রেখে মোলায়েম সুরে জিজ্ঞেস করে। কি হয়েছে মেহুল? মেহুলের অস্থির চোখ জোড়া একটু শান্ত হয়। রাবিরের দিকে চেয়ে বলে, আপনাকে কিছু কথা বলবো। আপনি একে প্রমিস করুন, সব শুনে আপনি আমার উপর রেগে যাবেন না। না, রাখবো না, বলুন। প্রমিস করছেন? হ্যাঁ, প্রমিস। আপনি কি জানেন আপনার আর সাদরাজ আহমেদের মাঝে এসব ঝামেলা কে তৈরি করেছে? রাবির কপাল কুঁচকায়। জিজ্ঞেস করে, এসব কথা আবার কেন তুলছেন? বলুন না। রাবির বড় করে নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, জানি। কে? সাদরাজ আহমেদের বাবা, শাহাদাত আহমেদ। আর সাদরাজ আহমেদের মাকে কে খুন করেছে জানেন? আপনি এসব কথা কি করে জানলেন? রাবির অবাক হয়। মেহুল বলে, জেনেছি। এখন আপনি বলুন আপনি এটা জানেন কিনা। রাবির মাথা নাড়িয়ে বলে, না, এটা জানলে তো সব সমস্যার সমাধানই হয়ে যেত। আমি জানি। রাবির বিস্মিত হয়। মেহুল বলে, সাদরাজ আহমেদের মাকে ওনার বাবা শাহাদাত আহমেদই খুন করেছেন। তারপর সব দোষ আপনার উপর চাপাতে চেয়েছেন। রাবিরের বিস্ময় কাটছে না। সে কিছু বুঝতেই পারছে না। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এত কিছু কিভাবে জানলেন মেহুল? কার কাছ থেকে আপনি এসব শুনেছেন? মেহুল খানিক চুপ থেকে বলে, রীতা আমাকে এসব বলেছে। রাবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, আর উনি এসব কার কাছ থেকে জেনেছেন? রীতা যে বাড়িতে থাকে সেখানে একজন খালা আছেন, তিনিই রীতাকে এসব বলেছেন। আর রীতা এসব রিসেপশনের দিন আমাকে বলেছিল। আপনি ভীষণ ব্যস্ত ছিলেন বলে আপনাকে আর বলার সুযোগ পাইনি। রাবির চিন্তায় পড়ে। এত বছর পর পুরনো সে ঘটনাগুলো আবার মস্তিষ্কে সজাগ হয় তার। তখনও তার সন্দেহ হয়েছিল শাহাদাত আহমেদের উপর, কিন্তু প্রমাণ ছিল না বলেই কিছু বলতে পারেনি। সাদরাজ অবিশ্বাস করেছিল, তার কাছে বন্ধুত্ব আর বিশ্বাসের কোনো মূল্যই ছিল না। সেসব কথা ভাবলে এখন কষ্ট লাগে তার। রাবির দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন আর সত্যি জেনেই বা কি হবে? আর তো কিছু করার নেই। মেহুল অস্থির গলায় বলে, কে বলেছে কিছু করার নেই? আপনি ওই শাহাদাত আহমেদের শাস্তির ব্যবস্থা করবেন। উনি অন্যায় করেছেন, ওনাকে তো শাস্তি পেতেই হবে। সম্ভব না মেহুল, প্রমাণ ছাড়া কিছু সম্ভব না। 5 বছর আগে যে জিনিসের কোনো প্রমাণ বের করতে পারিনি, 5 বছর পর সেই জিনিসের উপযুক্ত প্রমাণ কোথা থেকে বের করব? পারবেন, আপনাকে চেষ্টা করতে হবে। আমাদের কাছে প্রমাণ আছে। খালা সব জানেন। উনি আমাদের সাহায্য করতে পারবেন। উনি কেন আমাদের সাহায্য করতে যাবেন? নিজের জীবন রিস্কে ফেলে কেউ কাউকে সাহায্য করে না মেহুল। মেহুল ভাবে কি করবে। পরে বলে, খালাকে আমি আর রীতা রাজি করাবো। রাবির ফিচেল স্বরে বলে, এসবের মাঝে আপনাদের জড়ানোর দরকার নেই। আমি পরে সব ব্যবস্থা করব। নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। হিতে পড়ে বিপরীত হবে। আপনি আবার পাশে আছেন তো, আমার কিচ্ছু হবে না। মেহুল, আমি কিন্তু বারণ করেছি। রাবির, প্লিজ। ঠিক আছে, তবে আপনি আপাতত কিছু করবেন না। আমি যখন বলবো তখন করবেন। নিজে থেকে কোনো স্টেপ নেবেন না। এমনিতেই খুব দুশ্চিন্তায় আছি, আমি চাই না আর নতুন করে কোনো বিপদ আসুক। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই সব হবে। সাদরাজ রুমে এসে দেখে রীতা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় সাদরাজের প্রতিবিম্ব দেখে সে ঘুরে তাকায়। সাদরাজকে দেখে মিকিয়ে হাসে। সাদরাজ তার দিকে এগিয়ে আসে।
রিতার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আমার আসার কথা শুনে শাড়ি পরেছো? একটু আগেও তো দেখলাম কামিজ পরা ছিলে। রিতা জিভ দিয়ে ঠোঁট ভিজায়। মনে মনে ভাবে লোকটা কত কিছু খেয়াল করে। পরে সে মুখে হাসি ফুটিয়ে তুলে বলে, জি, আপনি আসবেন বলে শাড়ি পরেছি। সাদরাজ বাঁকা হাসে, বলে, রূপ দিয়ে মন গলবে না। বাই দ্য ওয়ে, একটু আগে কে এসেছিল? রিতা মৃদু সুরে বলে। একটা মহিলা। সাদরাজ তার দিকে আর একটু এগিয়ে আসে, বলে, মহিলাটা বোধহয় তোমার খুব কাছের, তাই তো এত সাদরে তাকে বাসার ভেতর নিয়ে এলে। তা কে সে, আমি কি চিনি? রিতা কথা সাজায়, একদম ঘাবড়ানো যাবে না। সে নিজেকে স্থির করে বলে, আমি ওনাকে চিনি না, খালা বলেছেন আনার জন্য, তাই এনেছি। কিন্তু দারোয়ান তো বললো তুমি বলেছো। এখন কে মিথ্যে বলছে বলো তো? তুমি নাকি দারোয়ান, আর নাকি খালা? কেউ মিথ্যে বলছে না। দারোয়ানকে আমি বলেছি মহিলাটি আমার পরিচিত, তাই উনি হয়তো বলেছেন আমি তাকে ডেকেছি। আসলে তাকে খালা ডেকেছেন। খালার পরিচিত নাকি?